প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন, আজকে সবাইকে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, পটল কিন্তু আমরা সবাই আসলে কম বেশি খেয়ে থাকি, তবে পটলের তরকারি যদি এভাবে রান্না করে খান তো দেখবেন এটা কিন্তু খেতেই ইচ্ছা করবে। কিভাবে যে এতটাই ভালো লাগবে যদি এইভাবে তরকারিটা রান্না করে খান তা আপনি নিজেও বুঝতে পারবেন না। আসলে এই পটলটা যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। আমি মনে করি এই তরকারিটা যে খাবে একবার সে কিন্তু এই তরকারিটার প্রেমে পড়ে যাবে। এই তরকারিটা কিন্তু খেতে এতটাই মজা। আর যে যে রেসিপিটা খেতে ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি তরকারিটা রান্না করার আগে প্রথমে একটু মাছ ভেজে নিব। তো মাছটা ভাজার আগে আমি এখানে কড়াইটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে কিন্তু এখন এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে এখন কিন্তু আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো আজকে কিন্তু আমি এখানে বড় কাতলা মাছ দিয়ে আজকে পটল আর আলু দিয়ে এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর যেহেতু এখন পটলের সিজন, এই ধরনের পটল দিয়ে এরকম পাতলা তরকারি রান্না করে খেয়ে দেখবেন আপনার যে কী ভালো লাগবে, ভাত খেতে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর যারা এই ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি বেশি উপকার। কারণ এই ধরনের তরকারি কিন্তু সাধারণত এ ধরনের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। তো পেট ঠান্ডা থাকলে, শরীর ভালো থাকলে মনটা কিন্তু এমনিতেই ভালো থাকে। তো দেখুন, এক এক করে মাছগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর যেহেতু আমি বড় মাছ নিয়েছি, তো চাইলে এই মাছটা কিন্তু আপনারা কাঁচাও রান্না করতে পারেন মশলার সঙ্গে কষিয়ে। তো আজকে যেহেতু এই বলেছি যে এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা আসলে অনেক মজা লাগে, তো আমি কিন্তু এই জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে এই মাছটা কিন্তু কাঁচাও রান্না করতে পারেন, কাঁচা রান্না করলেও কিন্তু ভালো লাগবে। যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কষিয়ে রান্না করবেন, কোনো সমস্যা নেই। তো মাছ ভাজা তেলের ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, একবারে তেল যতটুকু তরকারিতে লাগবে দিয়ে এখন আমি এখানে বড় সাইজের 2টা আলু দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আলুটাকে কিন্তু একটু তেলে প্রথমে একটু ভেজে নেব। আর আলুটা দেখবেন যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে ভাজাটা, ঠিক সেই সময় আমি এখানে দেখুন 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এই পেঁয়াজ বাটার সঙ্গে দেখুন এখানে একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই মশলাটা এখন ভালো করে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। মানে পেঁয়াজ বাটাটাকে একটু মানে আলুটার সঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে উঠিয়েও রাখতে পারেন, তো আমি আর উঠিয়ে রাখবো না, যেহেতু মাছটাকে ভেজে নিয়েছি। তো আলুটা আমার পরবর্তীতে কষিয়েই রান্না করতে হবে, যার জন্য কিন্তু আমি একবারে অল্প সময় যাতে লাগে সেইভাবেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো এখানে কিছু কাঁচামরিচ ফালি করা কেটে দিয়েছি। আর এখানে হাফ টেবিল চামচের থেকে সামান্য একটু কম আমি রসুন বাটা দিয়েছি। আর সামান্য একটু মানে চা চামচের হাফ চা চামচেরও হাফ নিয়েছি এখানে আদা বাটা। আর এখানে 1 টেবিল চামচের একটু কম দিয়েছি জিরা বাটা। তো এই মশলাটাই কিন্তু রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এখন এই মশলাটা দিয়েই শুধু একটু কষিয়ে নিতে হবে। তো আলুটা ভেজে নিলে কিন্তু আলুটা সফট হয়ে আসবে অনেক সুন্দর। আর দেখুন আলুটা কিন্তু এক হিসাবে কষানো হয়ে যাচ্ছে, এই যে মশলার সঙ্গে খুব ভালো করেই কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু পানি দেব। পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে আপনার তেলে যখন ভেজে নিয়েছি, আর তেলে ভেজে এভাবে আলু রান্না করলে কিন্তু এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আলুটা একদম মোমের মতো গলে যায়, এতটাই সফট হয়। তো দেখুন আমি যতটুকু ওই যে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য, এই পানিটা ভালোভাবে যখন কষিয়ে নেব আলুটাও কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাকিটা যখন ঝোল দিয়ে দেব, ঝোলের পরে কিন্তু বাকি আলুটা কিন্তু খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং এই আলুটা কিন্তু দেখবেন একদম সফট হয়ে যাবে মোমের মতো। তো বন্ধুরা দেখলেন তো রান্নাটা কিন্তু খুবই সহজ। আর যারা নতুন আপুরা আছেন রান্না শিখতে চান, ব্যাচেলার ভাইয়েরা আছেন রান্না শিখতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারে আসবে। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ রান্না করা। আর এখন দেখুন এখানে মশলাটা যখন আমার কষানো হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি। আর পটলগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু মাছটা বড় মাছের সঙ্গে রান্না করব। বড় মাছের সঙ্গে রান্না করলে কিন্তু তরকারিটাও সেইভাবে আপনারা কাটবেন। যদি বড় মাছের সঙ্গে রান্না করেন তো তরকারিগুলো একটু মোটা মোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে
মাছ আর তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে রান্নাটা করলে। তো দেখুন আমি এই পটলটা দিয়ে কিন্তু খুব বেশি সময় কষাবো না, জাস্ট 2 মিনিট 3 মিনিটের মতো এখানে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখানে সামান্য পানিটা যাতে একদম পটলটা গলে না যায় সেইভাবে শক্ত থাকতে থাকতে কষিয়ে কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিতে হবে। তো ঝোলটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। ঝোলের পানিটা আপনারা যে পরিমাণে রাখবেন ঠিক সেই পরিমাণটা বুঝে তারপরে ঝোলের পানিটা এখানে অ্যাড করবেন। তো আমি যতটুকু ঝোল দেব ততটুকু আন্দাজ করেই কিন্তু যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজ করেই কিন্তু এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর যেহেতু পটল কিন্তু নরম তরকারি, আলু যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, তো খুব বেশি ঝোল আমার মনে হয় লাগবে না, কারণ পটলটা কিন্তু অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখুন বলক উঠে গিয়েছে, কিছু সময় একটু নেড়ে চেড়ে নেব। আর এই বলক ওঠার পরে 3 থেকে 4 মিনিটের মতো তরকারিটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিব। তো জাল করে নেওয়ার পরে দেখবেন যখন পটলটা একটু নরম হয়ে আসছে, সেদ্ধ হয়ে আসছে, ঠিক সেই সময় যে আমি কিন্তু তরকারিতে মাছগুলো দিয়ে দিব। তো তার আগে তেজপাতাটা কিন্তু উঠিয়ে নেব। তেজপাতার যে ফ্লেভারটা যথেষ্ট ছড়িয়ে গিয়েছে তরকারিতে, এখন কিন্তু আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে এখন মাছটাকে দিয়ে দিব। তো মাছটাকে দিয়ে দেওয়ার আগে আমি একটু তরকারিটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলো যতটুকু ঝোল আছে মাছটার সঙ্গে ভালো করে বলক আসার পরে মাছটাও খুব ভালো করে জাল হয়ে যাবে। ভাজা মাছ যেহেতু মাছটা একটু সফট হয়ে আসবে, মাছের ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকে যাবে। আর ঝোলটা আরও কিছুটা আমি টানিয়ে নেব। তরকারিতে কিন্তু এতটা ঝোল রাখবো না, আর একটু ঝোলটা টেনে যাবে। আর দেখুন এই মুহূর্তে কিন্তু পটলটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাছটা দেওয়ার পরে আর 3-4 মিনিট আমি তরকারিটা জাল করে নেব। আর তরকারিটা কিন্তু একদম ঢাকা দিয়ে জাল করতে হবে, ঢাকা দিয়ে হাই স্পিডে তরকারিটা জাল করে নিতে হবে, কারণ এই সময় কিন্তু তরকারির জালটা হাই স্পিডে দিতে হবে। হাই স্পিডে দিলে কিন্তু এই তরকারিগুলো খেতে কিন্তু ভালো লাগে। আপনি যদি তরকারির জালটা দেখবেন যদি অল্প আঁচে রান্না করেন, একটা সময় এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তবে আপনি তরকারি নামানোর 5 মিনিট আগ থেকে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে হাই স্পিডে দিয়ে যদি তরকারিটা খুব ভালো করে এভাবে জাল করে নেন, সেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। একটা জিনিস খেয়াল করবেন, যাতে তরকারিটা আপনি যে আঁচেই রান্না করুন না কেন, প্রথম থেকে নামানোর 5 মিনিট আগে আপনি তরকারির জালটা খুব হাই স্পিডে বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে সাধারণত এইসব নর্মাল তরকারির ক্ষেত্রে বলছি, তো এই তরকারিগুলো কিন্তু খেতে ভালো লাগবে। 5 মিনিট আপনি নামানোর আগে খুব ভালো করে তরকারিটা জাল করে নেবেন। তো দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এবং কালারটা অনেক সুন্দর আসছে। পটলগুলো দেখুন সবুজ সবুজ আছে, পটলের কালারটাও কিন্তু একটু নষ্ট হয়নি। তো বন্ধুরা, এরকম নর্মাল তরকারি আমার চ্যানেলে পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।